ডিয়ার স্টুডেন্ট, দ্য অফিসিয়াল মনোজ ইউটিউব চ্যানেলে তোমাদের জানাই আবার সুস্বাগতম। দেখো, আজকে আমরা আরেকটি নতুন ক্লাস নিয়ে এখানে আমরা উপস্থিত হয়েছি। তো আজকের ক্লাসের বিষয় হচ্ছে দারোগা বাবু এবং হাবু কবিতার অনুশীলনী। 13 পাতায় যে এই দারোগা বাবু এবং হাবুর যে অনুশীলনী রয়েছে, সেখান থেকে আমরা পুরো অনুশীলনটি আজকের এই ক্লাসে করব। তো অবশ্যই ক্লাসটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, তাই ক্লাসটি তোমরা অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। আর নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে প্রথমে সাবস্ক্রাইব করে নেবে এবং পাশে ঘন্টাটিকে বাজিয়ে নোটিফিকেশনটিকে অল করে রাখবে। তাতে কি হবে না, যখনই আমি এই ধরনের ক্লাস নিয়ে আসবো সবার প্রথমে তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে আর তোমাদের কোনো ক্লাস মিস হবে না। ঠিক আছে, তো চলো আজকের ক্লাসটি শুরু করছি। তো চলো শুরু করছি ভবানী প্রসাদ মজুমদারের লেখা দারোগা বাবু ও হাবু কবিতার অনুশীলনী। তো তোমরা পাতাবাহার বইয়ের একেবারে এই যে 13 নম্বর পাতাটি খুলে নাও আর চলো শুরু করছি একেবারে আমরা 1 নম্বর দাগ থেকে। ঠিক আছে, দেখো 1 দাগে কি প্রশ্ন বলেছে, ঠিক কথাটি বেছে নিয়ে বাক্যটি আবার লেখো। তো দেখো এখানে অনেকগুলো অপশন দেওয়া রয়েছে, অনেকগুলো বিকল্প দেওয়া হয়েছে, তার মধ্যে যেটি ঠিক হবে সেটিকে দাগ দিয়ে নিব আমি, তার নিচে দাগ দিতে হবে। ঠিক আছে, এবং তোমরা কিন্তু খাতাতে এই বাক্যটি আবার লিখবে। আমার যেহেতু এখানে জায়গা কম, তাই আমার আবার নতুন করে লেখা হচ্ছে না, আমি কিন্তু সঠিক উত্তরটি নিচে দাগ দিয়ে দেব। ঠিক আছে, দেখো 1.1 দাগের প্রশ্ন, হাবু থানায় গিয়েছিল বেড়াতে, অভিযোগ জানাতে, চিকিৎসা করাতে, হারানো পাখি খুঁজতে। তো ঠিক আছে, এর সঠিক উত্তর হবে অভিযোগ জানাতে। ঠিক আছে, হাবু থানায় গিয়েছিল অভিযোগ জানাতে। তারপরে প্রশ্ন দেখো, বাড়িতে পোষা হয় এমন পাখির মধ্যে পড়ে না টিয়া, পায়রা, ময়না, কোকিল। তো দেখো টিয়া, পায়রা এবং ময়না অনেক বাড়িতেই পোষা হয়, কিন্তু কোকিল পোষা হয় না। ঠিক আছে, তো কোকিল হচ্ছে সঠিক উত্তর, তাই আমি এখানে দাগ দিচ্ছি। তো এরপর চলে যাব আমরা পরের প্রশ্নে, হাবু ও তার দাদাদের পোষা মোট পশুর পাখির সংখ্যা 175, 150, 170, 25। তো দেখো তার হাবু এবং তার 3 দাদা মিলে টোটাল কতগুলো পশু তাদের বাড়িতে থাকে, এখন আমি তোমাদের যোগ করে দেখাবো। দেখো এখানে যোগ করছি, হাবুর বড়দাদা 7টি বেড়াল পোষে 7, তার সাথে যোগ করব তার মেজদাদা 8টি কুকুর পোষে, তার মেজদাদা 8টি কুকুর পোষে। ঠিক আছে, আর তারপরে তার সেজদাদা 10টি ছাগল পোষে, আর হাবু নিজে 150টি পায়রা পোষে। তাহলে বুঝতে পারছো, 7 আর 8-এ 15, আর 10-এ হচ্ছে 25, আর এইদিকে 150, সব মিলে যদি আমরা যোগ করি তাহলে উত্তর হবে 175। ঠিক আছে, তাহলে সঠিক উত্তর হচ্ছে হাবু ও তার দাদাদের পোষা মোট পশু পাখির সংখ্যা হচ্ছে 175। ঠিক আছে, তো এই হচ্ছে 1 দাগের প্রশ্নগুলো। এরপর আমরা চলে যাব 2 দাগের প্রশ্নে। তো দেখো 2 দাগে কি বলা হয়েছে, 2 দাগে বলা হয়েছে ক স্তম্ভের সঙ্গে খ স্তম্ভ মিলিয়ে লেখো। এইদিকে ক স্তম্ভে কতগুলো শব্দ দেওয়া রয়েছে এবং তার অর্থ খ স্তম্ভে রয়েছে, তো কোনটি কার অর্থ সেটা মিলিয়ে দিতে হবে। ঠিক আছে, দেখো প্রথমে রয়েছে ক স্তম্ভে নালিশ, বারণ, পাগল, সদাই আর কাবু। খ স্তম্ভে রয়েছে কাহিল, উন্মাদ, সবসময়, নিষেধ, অভিযোগ। দেখো এবার আমরা উত্তরটি করব। নালিশ শব্দের অর্থ হচ্ছে অভিযোগ। ঠিক আছে, তো নালিশের সাথে আমি এখানে অভিযোগের একটা মার্ক করে দেব।
তীর টেনে দেব। নালিশ মানে হচ্ছে অভিযোগ জানানো, ঠিক আছে। বারণ, বারণ মানে হচ্ছে নিষেধ। তো বারণ, বারণ করা মানে হচ্ছে নিষেধ করা, তাই বারণের সাথে নিষেধের একটি তীর চিহ্ন, অর্থাৎ আমরা এটা মিলিয়ে দিচ্ছি। তারপর হচ্ছে পাগল, পাগলের মানে হচ্ছে বা অর্থ হচ্ছে উন্মাদ, ঠিক আছে। তারপর হচ্ছে সদাই, সদাই মানে হচ্ছে সব সময়, সদাই মানে হচ্ছে সব সময়। আর কাবু মানে হচ্ছে গিয়ে কাহিল, কাবু মানে হচ্ছে কাহিল, ঠিক আছে। তো এ হচ্ছে ক স্তম্ভের সাথে খ স্তম্ভের একটা আমরা এখানে মিলিয়ে দিয়েছি, তোমরা ভালো করে দেখে নাও। 2 নম্বর ছিল যে ক স্তম্ভের সঙ্গে খ স্তম্ভ মিলিয়ে লেখো, আমরা এখানে মিলিয়ে দিয়েছি। এরপর আমরা 2 নম্বর দাগের পর চলে যাব 3 নম্বর দাগের প্রশ্নে। তো দেখো 3 নম্বর কি বলা হয়েছে, শব্দ ঝুড়ি থেকে বিশেষ্য ও বিশেষণ আলাদা করে লেখো। এর আগেও আমরা যে কবিতা পড়েছি, প্রথম কবিতাটা ছিল সেটা ছিল গল্প বুড়ো। সেই গল্প বুড়োতেও আমরা দেখেছি, বা তারপরের যে গল্পটি ছিল বুনোহাস, সেখানেও আমরা দেখেছি এরকম বিশেষ্য বিশেষণ আলাদা করে আমরা করেছি। এখানেও ঠিক একই রকম ভাবে দেওয়া হয়েছে। এখানে কিছুগুলো শব্দ ঝুড়িতে বিশেষ্য এবং বিশেষণ মিশানো রয়েছে, তাদেরকে আলাদা করতে হবে কোনগুলো বিশেষ্য আর কোনগুলো বিশেষণ। তোমরা জানো ভালো করে যে যে শব্দের দ্বারা কোনো নাম বোঝায় তাকে বিশেষ্য পদ বলে, আর যে শব্দের দ্বারা ওই নাম পদের বা বিশেষ্য পদের দোষ গুণ সংখ্যা পরিমাণ ইত্যাদি বোঝায় তাকে বিশেষণ পদ বলে। তো এখন আমরা দেখে নেব এগুলোর মধ্যে কোনটি বিশেষ্য আর কোনগুলি বিশেষণ। দেখো পায়রা, পায়রা আমরা জানি একটা প্রাণীর নাম বা পাখির নাম। তো নাম যেহেতু বোঝাচ্ছে তাই পায়রা হবে বিশেষ্য, ঠিক আছে। তাই আমরা বিশেষ্যর ঘরে পায়রাটি লিখবো, পায়রা লিখবো, ঠিক আছে। তারপর হচ্ছে কাবু, কাবু মানে কোনো কিছু একটা অবস্থা, কাহিল অবস্থা। দেখো কোনো ব্যক্তি যখন কোনো আক্রান্ত হয় বা কারোর দ্বারা কোনো আঘাত পায় তখন সে কাবু হয়ে যায়। তো কাবুটা হচ্ছে একটা তার অবস্থা, তাহলে কাবু হবে বিশেষণ, কাবু হবে বিশেষণ। তারপর হচ্ছে দেখো খুব, খুবটাও কিন্তু একটা পরিমাণ বোঝাবে, ঠিক আছে। পরিমাণ বলতে গেলে আমরা জানি বিশেষণ হয়, তাহলে এখানে খুবটা হবে বিশেষণ। তারপরে দেখো রয়েছে নালিশ, নালিশ মানে হচ্ছে, নালিশটা একটা মানে কি বলবো অভিযোগ জানানোর প্রক্রিয়াকে বলা হয়। তো নাম জাতীয় এটা আছে, হ্যাঁ। তাই নালিশ মানে হচ্ছে একটা বিশেষ্য, নালিশ, নালিশটা বিশেষ্য পদ হবে। কোনো কিছুর বিরুদ্ধে বা কারো বিরুদ্ধে যখন কোনো অভিযোগ জানানো হয়, সেই অভিযোগ জানানোর প্রক্রিয়াকে বলা হয় নালিশ, ঠিক আছে। তো নালিশটা বিশেষ্য। করুণ, কেমন অবস্থা, করুণ অবস্থা, কেমন বোঝা যায়, তাহলে করুণটা নিশ্চয় বুঝতেই পারছো বিশেষণ হবে, করুণ, করুণ। তারপর রয়েছে দেখো পোষা, যে পোষা বিড়াল, পোষা কুকুর, মানে কেমন, মানে সেটা জাতীয়টা বোঝাবে, ঠিক আছে। তো পোষাটা হচ্ছে বিশেষণ, পোষা, ঠিক আছে। দেখতে পাচ্ছ পোষাটা হচ্ছে বিশেষণ। এরপর দেখে নাও, তারপর হচ্ছে দুঃখ, তার অবস্থা কেমন, দুঃখটা হচ্ছে কি বলবো একটা মনের একটা না, মানে কি বলবো অবস্থার নাম বা অবস্থার কোনো একটা যখন সিচুয়েশন, দুঃখটা হচ্ছে একটা অবস্থা, মনের একটা অবস্থা বা তার অবস্থার নাম, ঠিক আছে। তো দুঃখ হচ্ছে বিশেষ্য পদ, দুঃখটা হচ্ছে বিশেষ্য পদ। তারপর দেখো চারজন, চারজনটা কোনো সংখ্যা বোঝাচ্ছে, তাই সংখ্যা বোঝাতে গেলে বিশেষণ, চারজন, ঠিক আছে। তারপর হচ্ছে থানা, থানা একটা কি বলবো একটা সেই যেখানে পুলিশ
পুলিশদের একটা আড্ডার জায়গা, তো সেই তাকে বলা হচ্ছে থানা। তো থানাটা হচ্ছে নাম বোঝাচ্ছে, তো এই থানাটা হচ্ছে বিশেষ্য পদ। আর একেবারে বড়বাবু হচ্ছে, এটাও একটা নাম, যাতে মানে পুলিশের সবচেয়ে যে বড় পোস্টে থাকে তাকে বড়বাবু বলা হয়। তো এই বড়বাবু হচ্ছে একটা পোস্টের, উঁচু পোস্টের নাম। থানার পুলিশদের উঁচু পোস্টের নাম হচ্ছে বড়বাবু। তো নাম যেহেতু হচ্ছে তাই বিশেষ্য পদ, বড়বাবু হচ্ছে বিশেষ্য পদ। তাহলে তোমরা বুঝতে পারলে। আবার দেখে নাও, এই শব্দ ঝুড়ি থেকে আমরা বিশেষ্য এবং বিশেষণ আলাদা করে লিখেছি। যেগুলো বিশেষ্য সেগুলো বিশেষ্য ঘরে লিখেছি, আর যেগুলো বিশেষণ সেগুলো আমরা বিশেষণের ঘরে লিখেছি। এরপর আমরা চলে যাব 3 নম্বর দাগের পর 4 নম্বর দাগে। দেখো বলা হয়েছে কেঁদে কেঁদে। এইরকম একই শব্দকে পাশাপাশি দুবার ব্যবহার করে নতুন 5টি শব্দ তৈরি করো। এই যে কেঁদে কেঁদে যেমন আছে কবিতাতে, তো আমি দেখো 5টি শব্দ এখানে ব্যবহার করেছি বা লিখেছি। প্রথম হচ্ছে হেসে হেসে, তারপর বড় বড়, ছোট ছোট, পাশে পাশে, আর দূরে দূরে। ঠিক আছে, এরপর দেখে নাও পরের পাতায় আমরা চলে যাব। পরের পাতাতে অর্থাৎ পরের নম্বর দাগের প্রশ্নে, 5 নম্বর দাগের প্রশ্নে দেখো এখানে বলা হয়েছে যে ক্রিয়ার নিচে দাগ দাও। এর আগেও আমরা এভাবে করেছি, ক্রিয়ার নিচে দাগ দাও। এখানেও সেম, এখানেও একই রকম ভাবে আমাদেরকে সে 5টি বাক্য দেওয়া হয়েছে, এবং 5টি বাক্যের মধ্যে যে পদটি ক্রিয়াপদ তার নিচে দাগ দিতে হবে। দেখো প্রথম বাক্যটি, বললে কেঁদেই হাবু। যে পদের দ্বারা কোনো কাজ করা বোঝায় তাকে আমরা ক্রিয়াপদ জানি, তাকে আমরা ক্রিয়াপদ বলে জানি। দেখো বললে কেঁদেই, যে কেঁদেইটা হবে ক্রিয়াপদ, কাঁদা। আর বলাটাও আবার ক্রিয়াপদ, কিন্তু বেশিরভাগ এখানে কেঁদে শব্দটি বেশি জোর পাচ্ছে কেঁদেটি, তাই কেঁদেই হচ্ছে এখানে ক্রিয়াপদ, তাই কেঁদের নিচে আমরা দাগ দিয়েছি। 7টা বেড়াল পোষেন ছোট বড়, পোষেনটা হচ্ছে ক্রিয়াপদ, তাই তার নিচে দাগ। কোনো কিছু এই যে বলা হচ্ছে হাবু তার 150টি পায়রা পুষেছিল, তো পোষেনটা হচ্ছে ক্রিয়াপদ। তারপর হচ্ছে দেখো বললে করুণ সুরে, বললে করুণ সুরে, বললে, এই বললেটা হচ্ছে ক্রিয়াপদ, তাই তার নিচে দাগ। তারপর দেখো যাবেই যে সব উড়ে, উড়ে যাওয়াটা হচ্ছে ক্রিয়াপদ। যাবেই, যাবেইটা আবার কিন্তু ক্রিয়াপদের মধ্যে পড়ছে, যাওয়াটা উড়ে যাওয়া, পুরো কথাটার মানে হচ্ছে উড়ে যাওয়া। সে যাবেই যে সব উড়ে, তার মানে এখানে যাবেই এবং উড়েটা হচ্ছে ক্রিয়াপদ। আর ভগবানকে ডাকি, ডাকাটা হচ্ছে ক্রিয়াপদ। তোমরা দেখতে পাচ্ছ, তাই আমরা 5 নম্বর যে প্রশ্ন ছিল ক্রিয়ার নিচে দাগ দাও, আমরা 5টি বাক্যের নিচে যেগুলো ক্রিয়াপদ তার নিচে আমরা দাগ দিয়েছি। এরপর চলে যাবো আমরা এই 6 নম্বর প্রশ্নে। দেখো বাক্য রচনা করো। কি কি আছে? নালিশ, ভগবান, বারণ, করুণ আর ভোর, এই 5টি শব্দ দেওয়া রয়েছে। 5টি শব্দকে আমাদেরকে বাক্য রচনা করতে হবে। দেখো আমি এখানে জায়গা কমের জন্য এই উপরে বাক্য রচনা করেছি। তো প্রথমে বাক্য রচনা করেছি নালিশ দিয়ে। কি লিখেছি? হাবু ভোরবেলা দারোগা বাবুর কাছে নালিশ করতে গিয়েছিল। ঠিক আছে, খুব সুন্দর বাক্য রচনা। হাবু ভোরবেলা দারোগা বাবুর কাছে নালিশ করতে গিয়েছিল। ঠিক আছে, নালিশ মানে হচ্ছে অভিযোগ করতে। তারপর দেখো ভগবান দিয়ে বাক্য রচনা করতে হবে। ভগবান সবার মঙ্গল করেন। খুব সুন্দর বাক্য রচনা। তোমরা কমেন্ট বক্সে লিখবে কেমন লাগছে ক্লাসটি। তারপর দেখো বারণ, ছেলেটি কারো কোনো বারণ শোনে না। অনেক ছেলে থাকে তারা বাবা মায়ের কথা বারণ, বাবা মা কোনো বারণ করলে সেগুলো শুনে না। তো তাই এখানে আমি লিখেছি ছেলেটি কারো কোনো বারণ শোনে না। ঠিক আছে, দেখে নাও। এবার দেখে নাও করুণ, করুণ দিয়ে বাক্য রচনা লিখেছি। বৃদ্ধটিকে খুবই করুণ লাগছে। করুণ মানে হচ্ছে অসহায় লাগা। বৃদ্ধটিকে খুবই করুণ লাগছে। আর তারপরে শেষ হচ্ছে বাক্য রচনা ভোর, ভোরবেলা ব্যায়াম করা উচিত। ঠিক আছে, প্রতিটি বাক্য রচনায় আমি খুব সহজ সরল বাক্য দিয়েই লিখেছি। তো দেখে নাও তোমরা ভালো করে। এবং
খাতা কলম নিয়ে অবশ্যই বসবে এবং বইটিও কাছে রাখবে। ঠিক আছে, তো এই হচ্ছে 5-এর দাগের প্রশ্ন। তো এই হচ্ছে 6-এর দাগের প্রশ্ন। ঠিক আছে, এরপর আমরা চলে যাব 7 নম্বর দাগের প্রশ্নে। দেখো, ঘটনার ক্রম অনুযায়ী বাক্যগুলি সাজিয়ে লেখো। অর্থাৎ এই যে এখানে 5টি বাক্য দেওয়া রয়েছে, তার মধ্যে ঘটনা অনুযায়ী বাক্যগুলো সাজাতে হবে। কোন ঘটনাটা আগে ঘটেছিল সেটিকে 1 নম্বর, তারপরটিকে 2 নম্বর, তারপরে 3 নম্বর, তারপরে 4 নম্বর এবং সবশেষে 5 নম্বর। তো দেখো আমি এখানে বাক্যগুলোর পাশে একটা নাম্বার বসিয়েছি, তার মানে এই বাক্যটি এত নম্বর হবে। তো প্রথম বাক্যটি দেখো রয়েছে, হাবু থানার বড়বাবুর কাছে কান্নাকাটি করে নালিশ জানালো। ঠিক আছে, এটি দেখো 1 নম্বর আমি দাগ দিয়েছি, প্রথমে নালিশ জানাচ্ছে। তারপরে বাক্যটি দেখো 2 নম্বর আমি কি করছি, হাবুরা 4 ভাই একটা ঘরেই থাকে। এটি হচ্ছে 2 নম্বর বাক্য হবে। উত্তরটি বলছি, হ্যাঁ, এটি 1 নম্বর, প্রথমটা হবে এই যে 7.1 একই থাকবে, হাবু থানার বড়বাবুর কাছে কান্নাকাটি করে নালিশ জানালো, এটা হচ্ছে 1 নম্বর বাক্য হবে। তারপর হবে হাবুরা 4 ভাই একটা ঘরেই থাকে, এটি 2 হবে। দেখো 3 নম্বর বাক্য হবে এই যে এখানে 7.4-এর প্রশ্নটা, বড়দা 7টা বেড়াল, মেজদা 8টা কুকুর, সেজদা 10টা ছাগল ও হাবু নিজে 150টা পায়রা পোষে। এটা হবে 3 নম্বর বাক্য বা 3 নম্বর ঘটনা অনুযায়ী বাক্য হবে। ঠিক আছে, এবং 4 নম্বর বাক্য দেখো, জীবজন্তুর গন্ধে হাবুর প্রাণ যায়। ঠিক আছে, এটা হচ্ছে 4 নম্বর বাক্য। আর সর্বশেষ হবে 5 নম্বর, এটা দারোগাবাবুর উত্তর শুনে হাবু বেজায় কাতর হয়ে পড়ল। ঠিক আছে, তোমরা দেখে নাও, এটা হচ্ছে 1 নম্বর, এই 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর এবং 5 নম্বর। তো এই হচ্ছে 7-এর দাগের প্রশ্ন, ঘটনার ক্রম অনুযায়ী বাক্যগুলি সাজিয়ে লেখো। আমরা এখন এখানে সাজিয়েছি নাম্বার অনুযায়ী। তোমরা কিন্তু খাতাতে সিরিয়াল অনুযায়ী পরপর যেগুলো প্রথমে 1 নম্বর এই বাক্যটি লিখবে, তারপরে 2 নম্বর বাক্যটি লিখবে, খাতাতে লিখবে। আমার এখানে যেহেতু জায়গা নেই, তাই আমি এখানে নাম্বার দিয়ে তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি। ঠিক আছে, এরপর দেখে নাও 8-এর দাগের প্রশ্ন, কবিতাটিতে অন্তমিল আছে এমন 5 জোড়া শব্দ নিয়ে লেখো। শব্দ জোড়া লেখো। এরপর দেখে নাও 8-এর দাগের প্রশ্ন, কবিতাটিতে অন্তমিল আছে এমন 5 জোড়া শব্দ লেখো। একটা উদাহরণ দিয়েছি, যেমন হাবু বড় বাবু। দেখো আমি এখানে 5 জোড়া শব্দ বাকিগুলো লিখেছি, থাকি ডাকি, ছোট বড় বারণ করো, বেঁধে কেঁদে, ভুলো দরজাগুলো, সুরে উড়ে। তোমরা ভালো করে দেখে নাও, আর খাতাতে বা বইয়েও তোমরা এভাবে লিখে রাখবে। আর একবার যদি ক্লাসটা তোমরা বুঝতে না পারো, ক্লাসটি আবার তোমরা প্রথম থেকে দেখে নেবে। ঠিক আছে, এরপর দেখে নাও এই 8 নম্বর প্রশ্নের পর আমরা চলে যাব 9 নম্বর প্রশ্নে। দেখে নাও, বাক্য বাড়াও। কি আছে কি আছে প্রথম প্রশ্ন, হাবু গিয়েছিল কোথায় ও কখন। দেখো আমি উত্তর যদি লিখব, উত্তর হবে এইভাবে, হাবু থানায় ভোরে গিয়েছিল। ঠিক আছে, হাবু থানায় ভোরে গিয়েছিল। তোমরা খাতাতে উত্তরটি লিখে নেবে, কোথায় গিয়েছিল না থানায়, কখন গিয়েছিল না ভোরে। তো পুরো বাক্যটি হবে, হাবু থানায় ভোরে গিয়েছিল। ঠিক আছে, চলে যাবো পরের প্রশ্নে, বড়দা পোষেন বেড়াল। দেখো ব্র্যাকেট রয়েছে, কয়টি আর কেমন। কয়টির উত্তর হবে 7টা, আর কেমন না ছোট বড়। বাক্যটি যদি আমরা পুনরায় লিখি, বাক্যটি যদি আমরা আবার লিখি, তাহলে কি হবে, বড়দা 7টা বেড়াল। বাক্যটি যদি আবার লিখি, তাহলে উত্তর হবে, বড়দা 7টা ছোট বড় বেড়াল পোষেন। ঠিক আছে, তারপর দেখো
হাবু ভগবানকে ডাকে কেন আর কখন? কেন ডাকেন? না দুঃখে ডাকেন। কখন ডাকেন? না সারা দিন রাত। তাহলে পুরো বাক্যটি কি হবে? হাবু দুঃখে সারা দিন রাত ভগবানকে ডাকে। পরিষ্কার? বুঝতে পেরেছ? তারপর প্রশ্ন দেখো, দারোগবাবু বলেন ঘরের জানালা দরজা খুলে রাখতে। কাকে বলেন? হাবুকে। তাহলে পুরো বাক্যটা কি হবে? দারোগবাবু হাবুকে বলেন ঘরের জানলা দরজা খুলে রাখতে। ঠিক আছে? এবং এই 9 দাগের শেষ প্রশ্ন দেখো, হাবুর পায়রা উড়ে যাবে। কয়টি? 150টি। তাহলে পুরো বাক্যটা কি হবে? হাবুর 150 পায়রা উড়ে যাবে। ঠিক আছে? তো এই হচ্ছে 9 নম্বর দাগের প্রশ্নগুলি। তোমরা যদি একবারে বুঝতে না পারো আবার ক্লাসটি পেছন করে প্রথম থেকে দেখে নেবে। একবার না হলে দুইবার না হলে 3বার অবশ্যই তোমরা ক্লাসটি ভালোভাবে দেখে নেবে। ঠিক আছে? তো এই হচ্ছে 9 দাগের প্রশ্ন। চলে যাবো আমরা 10 দাগের প্রশ্নে। দেখো 10 কি হয়েছে এখানে, এই কবি সম্পর্কে যে অর্থাৎ ভবানী প্রসাদ মজুমদার সম্পর্কে যা বলা রয়েছে তার থেকে 3টি প্রশ্ন এখানে করা হয়েছে। দেখো প্রশ্ন হচ্ছে 10.1-এ ছোটদের জন্য ছড়া কবিতা লিখেছেন এমন 2জন কবির নাম লেখো। তো দেখো আমাদের যে কবিতা দারোগাবাবু এবং হাবু, সেই ভবানী প্রসাদ মজুমদার তো অবশ্যই হবে। তাছাড়া আমি আরো 2জন কবির নাম লিখেছি, সুকুমার রায় আর রবীন্দ্রনাথ ঠাকুর। রবীন্দ্রনাথ ঠাকুরও প্রচুর ছোটদের নিয়ে ছড়া লিখেছেন, যেমন টাপুর টুপুর বৃষ্টি পড়ে, নদে এলো বান ইত্যাদি। সুকুমার রায় অনেক ছড়া লিখেছে। তো এই হচ্ছে 2জন কবির নাম যারা এই ছোটদের নিয়ে ছড়া লিখেছেন। ঠিক আছে? তারপর প্রশ্ন দেখো, তোমার পাঠ্য কবিতাটির কবি কে? অর্থাৎ আমরা যে কবিতাটি পড়লাম যার নাম হচ্ছে দারোগবাবু এবং হাবু, সেই কবিতাটির কবি হচ্ছে ভবানী প্রসাদ মজুমদার। ঠিক আছে? তারপর দেখো 10.3-এর দাগের প্রশ্ন, তার লেখা 2টি বইয়ের নাম লেখো। দেখো আমরা যদি এখানে দেখি এই কবিতাটি, এই যে ভবানী প্রসাদ মজুমদার সম্বন্ধে আমরা যখন পড়েছিলাম, তো সেখানে দেখো এখানে লেখা রয়েছে তার উল্লেখযোগ্য গ্রন্থের মধ্যে, গ্রন্থ মানে হচ্ছে বই, হচ্ছে মজার ছড়া, নাম তার সুকুমার। তাই আমি এখানে উত্তর লিখেছি মজার ছড়া, নাম তার সুকুমার। এই হচ্ছে তার 2টি বইয়ের নাম। ঠিক আছে? আশা করি তোমরা বুঝতে পারছো ক্লাসটি। আমরা চলে যাব একেবারে আজকের ক্লাসের শেষ নম্বর প্রশ্ন, 11 নম্বর দাগের প্রশ্নগুলো করবো আমরা এরপর আমরা। তো দেখো এখানে বলা হয়েছে 11 নম্বর দাগের প্রশ্নে কি বলা আছে, নিচের প্রশ্নগুলির উত্তর নিজের ভাষায় লেখো। দেখো আমি এখানে এগুলো পুরো বাক্যে কিন্তু উত্তর লিখতে হবে পরীক্ষাতে, তা আমি কিন্তু এখানে জায়গা কম থাকার কারণে শর্টে লিখেছি। উত্তরটি আমি তোমাদেরকে কিন্তু ভালোভাবে বলে দিচ্ছি, তোমরা কিন্তু খাতাতে লিখে নেবে বা বইয়ে বা কোথাও তো লিখে নেবে। ঠিক আছে? দেখো 11.1-এর দাগের প্রশ্ন, হাবু কোথায় গিয়ে তা কার কাছে নালিশ জানিয়েছিল? উত্তর কি হবে? না হাবু থানায় গিয়ে, কোথায় গিয়ে? থানায় গিয়ে বড়বাবুর কাছে নালিশ জানিয়েছিল। ঠিক আছে? বড়বাবু বা দারোগবাবু যাই বলো না কেন, দুটো একই উত্তর হবে। তাহলে হাবু থানায় গিয়ে বড়বাবুর কাছে বা দারোগবাবুর কাছে নালিশ জানিয়েছিল। ঠিক আছে? তারপরে প্রশ্ন দেখো, হাবুর বড়দা মেজদা ও সেজদা ঘরে কি কি পোষেন? দেখো আমি এখানে লিখেছি হাবুর বড়দা 7টা বেড়াল, তার মেজদা 8টা কুকুর ও তার সেজদা 10টা ছাগল ও হাবু নিজে 150টি পায়রা পোষে। ঠিক আছে? 7টা বিড়াল, 8টা কুকুর, 10টা ছাগল ও হাবু নিজে 150টি পায়রা পোষে। পরিষ্কার বুঝতে পেরেছো তোমরা? তারপর প্রশ্ন দেখো,
হাবুর করুণ অবস্থার জন্য সে নিজেও কিভাবে দায়ী ছিল বলে তোমার মনে হয়? এটা নিজের একটা মনের ব্যাপার, নিজের মতো করে উত্তর দিতে হবে। দেখো, তারা 4 ভাই একটা বাড়িতেই থাকে, সেখানে 7টা বিড়াল, 8টা কুকুর, 10টা ছাগল আর 150টি পায়রা, অর্থাৎ 175টি পশু পাখি নিয়ে তারা বসবাস করে। তো যদি 175টি পশু পাখি একটা বাড়িতেই থাকে আর 4 জন ব্যক্তি সেখানে বাস করে, তো সেখানে অবশ্যই পশু পাখিদের গায়ের দুর্গন্ধ বাড়িতে ছড়াবে। তো জানলা দরজাগুলো আমরা দেখতে পাচ্ছি, যখন দারোগাবাবুর কাছে হাবু নালিশ জানাচ্ছে, দারোগাবু তাকে বলছে যে ঘরের জানলাগুলো যেন সবসময় খোলা থাকে, তাতে কি হবে না, ঘরের দুর্গন্ধ বাইরে চলে যাবে। কিন্তু 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 জানলা দরজাগুলো খুলে রাখলে তার কি একটা অবস্থা হবে জানো? কিন্তু জানলা দরজাগুলো খুললে হাবুর একটা কিন্তু বিপদ হবে। কি বিপদ হবে? তার যে 150টি পায়রা আছে সেই জানলা দরজা দিয়ে বাইরে উড়ে চলে যাবে। ঠিক আছে? তো হাবু এভাবে দায়ী ছিল এই জন্য যে সেও কিন্তু 150টি পায়রা বাড়িতে পুষে রেখেছিল। তার বড়দা, মেজদা এবং সেজদা বেড়াল, কুকুর আর ছাগল তো পুষেছিলই, সে নিজেও 150টি পায়রা পুষেছিল। ঠিক আছে? তো এই হচ্ছে উত্তর এই হাবুর এই 11.3 দাগের প্রশ্নের। এরপর দেখো 11.4 দাগের প্রশ্ন। দারোগাবাবু হাবুকে যে পরামর্শ দিলেন সেটি তার পছন্দ হলো না কেন? দারোগাবাবু হাবুকে বলেছিল, তোমরা তোমাদের বাড়ির যে জানলা দরজাগুলো আছে সবসময় খুলে রাখবে। তো সেই পরামর্শটা হাবুর পছন্দ হলো না। তার কারণ কি? যদি সে সবসময় জানলা দরজাগুলো খুলে রাখে, তাহলে তার যে 150টি পোষা পায়রা রয়েছে সেগুলো সেই জানলা দরজা দিয়ে বাইরে উড়ে চলে যাবে। তাই সে দারোগাবাবুর পরামর্শটি হাবুর কিন্তু পছন্দ হলো না। ঠিক আছে? এরপর দেখে নাও 11.5 দাগের প্রশ্ন। দারোগাবাবুর কাছে হাবু যে দুঃখের বিবরণ দিয়েছিল তা নিজের ভাষায় লেখো। অর্থাৎ পুরো কবিতাটিকে তোমাদেরকে সহজ করে একটু করে বলতে হবে। তো আমি দেখো এখানে খুব সহজ করে বলছি। কবিতাটিতে শুরুতেই দারোগাবাবুর কাছে হাবু অভিযোগ জানতে যায় যে তারা 4 ভাই একটা বাড়িতেই থাকে, কিন্তু হাবুর মনে কোনো সুখ নেই। কারণ কি? সে সবসময় দুঃখে থাকে। তার কারণ হচ্ছে তার বড়দা 7টা বিড়াল, তার মেজদা 8টা কুকুর, তার সেজদা 10টা ছাগল বাড়িতে পুষে রেখেছে। তাতে কি হয়? তাদের গন্ধে তার প্রাণ যেন উড়ে যায়। তখন দারোগাবাবু তাকে একটা পরামর্শ দেয়, তারা যেন বাড়ির জানলা দরজাগুলো সবসময় খুলে রাখে। তখন হাবু জানায়, সে যদি জানলা দরজাগুলো খুলে রাখে তাহলে তার 150টি পোষা পায়রা রয়েছে সেগুলো উড়ে যাবে। ঠিক আছে? তো এই হচ্ছে এই কবিতার সারাংশ, বা যেটা যার জন্য এই হাবুর দুঃখ ছিল তার একটা সারসংক্ষেপ। ঠিক আছে? আর এরপর দেখে নাও আজকের ক্লাসের শেষ প্রশ্ন 11.6। তোমার পোষা বা তুমি পুষতে চাও এমন কোনো প্রাণীর ছবি আঁকো তো তার সম্পর্কে বন্ধুকে লেখো। এটা তোমরা একটা ছবি, যে কোনো একটা পাখি বা পশুর ছবি তোমরা যেটিকে পুষতে চাও সে তার একটা ছবি আঁকবে এবং রং করবে এবং তোমার বন্ধুকে তা সম্পর্কে জানাবে। ঠিক আছে? এটা উত্তর, এটি ছবি আঁকার ব্যাপার। তো তোমরা ছবিটা নিজে আঁকবে এবং রং করবে এবং তোমার বন্ধুকে তার সম্পর্কে জানাবে। ঠিক আছে? তো এই ছিল আজকের ক্লাস। তোমরা আশা করি ক্লাসটি ভালোভাবে দেখেছো। যদি একবার বুঝতে না পারো বারবার ক্লাসটি দেখে নেবে। আর ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবে। ঠিক আছে? আর তোমাদের যারা বন্ধু বান্ধব আছে তাদেরকে শেয়ার করে দেবে। আর এই ধরনের তোমরা যদি ক্লাস দেখতে চাও বারবার, তো অবশ্যই আমার চ্যানেলটিকে প্রথমে সাবস্ক্রাইব করে রাখবে আর ঘন্টাটিকে বাজিয়ে নোটিফিকেশনটিকে অল করে রাখবে। ঠিক আছে? তো
তো এই ছিল আজকের ক্লাস। তো দেখা হচ্ছে পরের ক্লাসে।